আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীর, ছোট ছোট করে কিছু সংবাদের উপরে একটু রিয়াকশন চাচ্ছি। যেমন আজকে প্রথম আলোর একটা বড় লিড স্টোরি হচ্ছে, উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লা প্রীতি নিলেন 2,400 কোটি টাকার প্রকল্প। সেখানে দেখা যাচ্ছে যে তার নিজের নির্বাচনী এলাকার জন্য মুরাদনগরে 453, আর হাসনাত আব্দুল্লাহর জন্য আছেন 338 কোটি টাকা। এমনকি ওই আব্দুর রশিদ, যে মন্ত্রিপরিষদ সচিব, তিনিও সাতক্ষীরায় নিছে এলইডি 2,198 কোটি টাকার প্রকল্প। হুম। এগুলি কি মিন করে, কি অর্থ বহন করে? এগুলো মিন করে যে আমাদের আমলারা মন্ত্রীরা এখনো দেশের হতে পারে নাই, ওরা এখনো স্থানীয় রয়ে গেছে। এবং এই স্থানীয় প্রীতিটা মানে আমাদের মন্ত্রীদের মধ্যে এই কালচার কিন্তু নতুন না, এটা বহু পুরানা। এবং তাতে করে অন্য অন্য লোকেরা কিন্তু বঞ্চিত হয়। তার এলাকায় যদি সত্যিকার অর্থে ডেভেলপমেন্টের দরকার হয় তাহলে হবে। আমি তো হাসনাত আব্দুল্লাহর এলাকাতে ঘুরে এসেছি, সেখানে ডেভেলপমেন্ট তো ওভার ডেভেলপমেন্ট। ওইখানে দুইটা মন্ত্রী ছিল, ওই যে মেজর, তাজুল ইসলাম। হ্যাঁ, তাজুল ইসলাম ছিল আওয়ামী লীগ আমলে, তাজুল ইসলাম, সেই না কুমিল্লার। আমার কুমিল্লার এটি ছিল ওইখানে, ওই যে মনে হয় ডক্টর মোশাররফের এলাকা মনে হয়। তো ওই হম হম। ওই এলাকা ওই এলাকা তো আমি এমনিতে দেখছি যে খুবই উন্নত আগে থেকেই। এবং আরেকজন নেতা আছে আওয়ামী লীগের, যে আর্মি পার্সন। তো সবগুলো মিলিয়ে, এবং এই যে যে এলাকা, ইয়ের এলাকা, আপনার সজীব ভুঁইয়ার এলাকা, সেটা হচ্ছে হম কায়কোবাদের এলাকা। সেটাও অনেক হম হম। ডেভেলপ এলাকা। তো এরা যেগুলো করছে এগুলোর স্রেফ ইতরামি। আপনি দেশের টাকা কেটে আপনার এলাকায় নিয়ে যেতে পারেন না। আপনার এলাকায় যদি দরকার হয় সেটা যাবে। আপনি মন্ত্রী হয়েছেন, আপনি সচিব হয়েছেন, সেটা নিয়ে যেতে পারেন না। এগুলো তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো তো দুদক দেখা উচিত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার অতীতে কে কি করেছে সেটা নিয়ে ব্যস্ত আছে, বর্তমানেও যে দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে উনি মানে চোখ বন্ধ করে রেখেছেন। এবং কিন্তু এটাই একটা হচ্ছে একটা জিনিস অবাক লাগে না, আগে তো ওরা রাজনৈতিক সরকার ছিল। তারা তাদের যেহেতু নির্বাচন করবে, কিন্তু এই সরকার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা হয়। তাহলে কিন্তু কার্যক্রমটা তো রাজনৈতিকই মনে হচ্ছে। এটি কিসের নির্দলীয় নিরপেক্ষ সরকার? এরাই তো নগ্নভাবে রাজনীতি করতেছে। এই সজীব ভুঁইয়া বলেন, তারপরে তাদের আরেকটা নোয়াখালী যেটা আছে, যে ইয়ে সচিব, যেটা সচিব বলছি, মন্ত্রী, মাহফুজ আলম। সম্প্রচার মন্ত্রী, সম্প্রচার মন্ত্রী যেটা। তো মাহফুজ এরা, আলম। মাহফুজ আলম, এরা তো মানে দলের থেকেও দলবাজ হয়ে এই সরকারের মধ্যে আছে। তারপরে অন্যান্য লোকগুলো যে যে কয়জনে আছে, এরা এমন সব মতামত রাখে উপদেষ্টারা। এগুলো তো এগুলো তো নিরপেক্ষ বলে কিছু নাই। আমরা কি জানি, আমি কেমনে এই সরকার বলে যে আগামী তাহলে এই ফেব্রুয়ারিতে সরকারের ইলেকশন মধ্যে কি করবে। দুইটা সরকার? আমরা তো ইয়ের কি বলে ওই যে যদি অর্থ উপদেষ্টা, তারপরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালাউদ্দিন আহমেদ বা সাকোয়াত, তাদের বাড়ি কোথায়, কি সেইগুলি তো নিয়ে কোনো আলোচনা নেই। তাদের নামটা বারবার আসে কেন? এইটা একই কথা, কারণ ওনারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন। আপনি ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেন, বা আপনি অর্থ সচিবের, অর্থ উপদেষ্টার কথা বললেন, ওনাদের স্বচ্ছতা আছে, এই জন্য হয়তো ওনাদের ওনাদের নামে আসছে না। কিন্তু এদের এদের তো স্বচ্ছতা নাই। এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সরকার কি সেটা কোনো ব্যবস্থা নিয়েছে? এরা যে ঘুষ খাচ্ছে, ঘুষের অভিযোগ উঠেছে, সেটার কোনো ব্যবস্থা আছে? সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে ঘুষের অভিযোগ আছে, এই যে আহ, এই এই যে শেরাটন হোটেল, যেটা শেখ হাসিনার আমলে 14 তলা ছিল, ওটা যে 30 তলা হয়ে গেছে, সেটা কিভাবে অনুমোদন পেয়ে যায়? উত্তর সিটি কর্পোরেশন, যেটা শেরাটন, এই যে নুরালির হোটেল, নুরালির হুম ওয়েস্টিনে হুম উনি হুম। কেন বারবার যান? সেটা তো মানুষ প্রশ্ন তোলে। ওয়েস্টিনে কি কাজ? ওয়েস্টিনে কাজ তো আন্ডার টেবিল ডিল করা। যে উনার ওইখানে শেরাটন হোটেলটাকে 30 তলা অনুমোদন দিয়েছেন, বা এটার পরিস্থিতি কি এখন? যেটা অভিযোগ উঠেছিল যে উনি ওইখান থেকে কয়েকশো কোটি টাকা খেয়ে এটার অনুমোদন দিচ্ছেন। এটা শেখ হাসিনার আমলে চেষ্টা করা হয়েছিল, শেখ হাসিনার আমলে পারে নাই, এই আমলে পারতেছে কিভাবে? তো ডক্টর ইউনূস তো তার লোকেরা যা কিছু করছে, উনি তো সাতক্ষণ মাপ। এখন অন্যদের হুম হুম। অন্যদের বেলায় শুধু উনি যাচ্ছেন কে কি করলে। আপনার
বিরুদ্ধেও হয়তো একটা তদন্ত দিয়ে দিতে পারে দুদককে, আমার বিরুদ্ধে একটা তদন্ত দিয়ে দিতে পারে। আর দুদক বা এনবিআর চাইলে কি না করতে পারে। ওনাদের কাছে তো আমরা মানে যে কোনো নাগরিক ওনাদের কাছে ধরা খাইতে বাধ্য। কারণ বলবে যে আপনি তো এই গত বছর যে ট্যাক্স দিয়েছেন ওই 2 টাকা তো দেন নাই। এটা তো হইতেই পারে। কিন্তু সরকারের স্বচ্ছতা তো ওইটা না। সরকারের স্বচ্ছতার মধ্যে নির্ভর করছে যে যেই লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ আসবে, যারা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসবে তখন এগুলাতে তদন্ত করে দেখা সবার আগে আমি আপনি বা কালাচোরা ধলাচোরা ওদের না, এদের এদের বিরুদ্ধে প্রথমে দেখা উচিত। কিন্তু আমরা এগুলো করি না বলে এই অবস্থা। শেখ হাসিনার সরকারও এগুলো করে নাই বলে এই পরিণতি। শেখ হাসিনা সরকার হয়তো করেছে, আই ওয়াশ করেছে কিছু। এই আই ওয়াশ করতে করতে তো এখন সরকারি ওয়াশ হয়ে গেছে। তো এখন ডক্টর ইউনূস তো ওয়াশ হবে না। উনি তো মনে করেন যে উনি আজীবন যেভাবে চালাচ্ছেন এইভাবে উনি নতুন একটা সরকারকে দিয়ে যাবেন, কিন্তু তার এইগুলো হিসাব হবে না। কড়ায় গন্ডা এগুলো হিসাব করবে। কিন্তু উনি হয়তো বুঝতেছেন না যে আমলারা এখন ওই সুযোগ দিচ্ছেন, সেই আমলারাই করবে। কিংবা এক সেট গেলে আরেক সেট আসে, এটা তো বাংলাদেশের নিয়ম, তাই না? হুম হুম হুম, রাইট। এর মধ্যে আবার আরেকটা দেখা যাচ্ছে যে আহ, শাপলা নিয়ে একটা ঘাপলা হচ্ছে। আহ, আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সিসি বলছেন যে নাগরিক ঐক্যকেও দেওয়া হয়নি, তাদেরকেও দেওয়া হবে না, এবং এটা কোনো ব্যাখ্যাও নেই। কিন্তু এনসিপির কোনো কোনো নেতা বলছেন যে এটা না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। এটা মানে এত সিরিয়াস অবস্থাটা কেন? আমি জানি না, এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। যে নাগরিকত্ব চেয়েছিল, আমরা যখন তাদেরকে দিই নাই, তোমাদেরকে কেন দেব, এটা একটা যুক্তি হতে পারে। আবার শাপলা যারা চাচ্ছে এনসিপির পক্ষ থেকে, তারা বলল যে আহ, শাপ ও, শাপলা তারা রিপ্লেসমেন্ট চেয়েছে। তারা তো প্রথমে চাই নাই, তারা বোধহয় অন্য একটা পেয়েছিল তারপরে চেয়েছে। আমি জানি না এটা কতটা সত্য, আমাকে এনসিপির এক নেতা বলেছে। তো আমার মনে হয় তারা যেভাবে জোরাজুরি করছে এটা নিয়ে, কি মহত্ব আছে এটার মধ্যে আমি জানি না। আবার ইলেকশন কমিশনেই বা কেন শাপলা দিতে এত আপত্তি করছে। হোক না, ওরা ওরা নতুন ছেলেরা, ওরা একটা রাজনৈতিক দল করেছে, সরকারের আশীর্বাদ আছে, তাদের স্নেহধন্য একটা পার্টি ডক্টর ইউনূস করেছে, ডক্টর ইউনূসের খাতিরে তো দিয়ে দিতে পারে। যে এই ছেলেরা শাপলা চাচ্ছে, লাল শাপলা সাদা শাপলা যে কোনো একটা দিয়ে দেখি ওদেরকে। কিন্তু সরকারের তরফ থেকে যদি বলা হয় যে এটা আমাদের বিভিন্ন ইয়ে শক্তি যেগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তাদের হ্যাঁ লোগোর হ্যাঁ। মধ্যে এটা আছে। তো সেটার হুম, জন্য যদি এটা দিতে পারছে না, সেটাও তাহলে ক্লিয়ার করে বলুক। সেটা বলে না কেন, এটা অর্ধেক অর্ধেক কথা এটা বলে নিতেই কেন? হবে কেন? মানে সাপ্লাই নিতে হবে হ্যাঁ, কেন? হ্যাঁ। সাপলাটাই হইতে হবে কেন? না, দুইটাই কথা বলতেছি আমি। শাপলাটাই বা ওদের এত প্রয়োজন কেন? আর সিইসি যদি ওদেরকে আপত্তি করে, তাহলে এত রাগঢাক করে বলতেছে কেন? নাগরিককে দোহাই দিচ্ছে কেন? নাগরিককে কেন দেন নাই সেটাও বলেন। বলেন এটা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রতীক। সো তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তোমাদেরকেও মনে হবে বাহিনীর সদস্য, গেস্টাপো বাহিনী বা অন্য কিছু একটা বাহিনীর সদস্য। বা এরকম মানে এমনিতে জানেন যে এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওদের যেরকম আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যেমন তারা এমন কিছু পদক্ষেপ নেয়, তাহলে তোমাদেরকেও মনে হবে যে সেরকম কোনো বাহিনীর গুপ্ত লোকজন, তাই না? হম, আমি দেখা জানি না, হওয়া উচিত। বাট আমি মনে করি যে যদি এটা আইনে কুলায় ওদেরকে দেওয়া উচিত। ওরা ডক্টর ইউনূস চাচ্ছে, ওরা অবুঝ হয়ে গেছে। আমরা ছেলেপেলেদের আওয়াজ, ছেলেপেলেদের দাবি মেনে নিই না, এগুলো তো আমাদেরই ছেলেপেলের বয়সী, এদের দাবি হয়তো মেনে নেওয়া উচিত। আচ্ছা, এইদিকে তো ওই ছেলেপেলেদের একটা অংশ গেল আহ, ইয়া, মানে নিউ ইয়র্কে। সেখানে আমার দুইটা প্রশ্ন, গেল বা কেন, আর এই পরিস্থিতির হইলো কেন? আর আজকে দেখলাম যে আক্তার হোসেন আবার মামলাও করছে। আসলে ঘটনাটা কি? কি মনে হয় যে এটার ব্যাখ্যাটা কি? আক্তার হোসেন আক্রান্ত হয়েছেন, তার মামলা করার অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের মামলা ওইসব দেশে কতটা গুরুত্ব পায়। কারণ এই ধরনের ডেমনস্ট্রেশন ওদের জন্য খুবই সাধারণ বিষয়। ট্রাম্পকে ইয়ে মারতেছে, এই আপনার ডিম মারতেছে, আর এখানে কি এমন কিছু? আমরা আমি দেখলাম কয়েকদিন না, আগে একটা বুশকে বুশকে ছুঁড়ে মারতেছে জুতা, বুশ হ্যাঁ, কাজ আমি হয়ে আমি কয়েকদিন আগে দেখছি ট্রাম্প বক্তৃতা দিচ্ছে, পিছন দিয়ে এসে ওর মাথায় থাপ্পড় মারি চলে গেছে। তো হম হম এগুলা তো ওই দেশ ওই ওই দেশের জন্য এগুলো কোনো কিছুই না। এবং যে ছেলেটাকে ধরছে সেই ছেলেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে, মানে কি? এটাও তো একটা নিশানা, বোঝা যায় যে এগুলো মাখো, এমন কোনো গুরুত্ব। এনামুল মাখুকে তো থাপ্পড় মারলো। হ্যাঁ,
মাখো, ফ্রান্সের প্রেসিডেন্টকে তো থাপ্পড় মারতেও আমরা দেখলাম। না, থাপ্পড় না, তাকে তাকে ইয়ে করছে যে ট্রাফিক আটকাই দিছে, যে ওইখানেও একই অবস্থা, আমাদের বিভিআইপি না, যেগুলো কয়েক চড়ে। বছর আগে, বছর 2-3 আগে আহ, ও ফ্রান্সের আচ্ছা, তার দেশে, সরি হ্যাঁ আমি হ্যাঁ, বলছি নিউ ইয়র্কের কথা বলছেন। না না, তার নিশ্চয়ই। দেশে হতে পারে এগুলো তো। শুনুন, আমি ওই দিনও আরেকটা টেলিভিশন শোতে বলছিলাম যে এটা, এই ডিম মারা, এই যে কেক মারা, এগুলো হচ্ছে যে খুবই সাধারণ প্রতীকী প্রতিবাদ। এত ইটা তো মানে নাই আপনারে ভাই, গুলি তো করে নাই। এগুলো হচ্ছে যে ভায়োলেন্স বলবেন আপনি ওইগুলা। হ্যাঁ, হুম হুম। ইভেন জুতাও এখন কমন হয়ে যাচ্ছে, যে জুতাটাও এখন অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। জুতা, পানির জুতা, বোতল। হুম, ডিম, পানির বোতল, বা কেক মারা। কেক আমি নিজের সামনে দেখছি, ওয়ার্ল্ড ব্যাংকের এক বড় কর্তাকে মেরে দিল একটা অ্যাক্টিভিস্ট, মুখের উপরে একটা পুরো কেক মেরে দিল। তো এগুলোর সহ্য ক্ষমতা, নেতাদের সহ্য ক্ষমতা একটু বাড়াতে হবে। এত এত পাতলা চামড়া দিয়ে তো রাজনীতি করা যাবে না। এবং সে তো নিজেও, আমি দেখলাম আক্তার, এই যে তাকে যখন অপমান করলো, সে যেতে যেতে এবং শেষ দিকে বললো সেও নিচে ইনকিলাব জিন্দাবাদ বলতেছে। তো এই ওই ওই সময়ে ওই যে তখন যাকে তখন যাকে, তাকে যখন আক্রান্ত করছে তখনই বলছে সে, তার দুই হুম, মিনিট হুম। পরে সমাবেশে। এবং আরেকটা ভিডিওতে দেখলাম যে সেই পারে আর ওই পারে আওয়ামী লীগের লোকজন, মানে কি বলবো একটা শব্দ, ওই যে মানে এরে ও ঘেউ ঘেউ করছে মনে হচ্ছিল। তো এগুলা যদি চলতে থাকে, এগুলাকে এত গুরুত্ব দেওয়ার কিছু না। আমি মনে হচ্ছে যে যাক, এখন সে যেহেতু মামলা করছে, কি হয় না হয় এটা তো জানি না, বাট নিউ ইয়র্কে যাওয়ার যে বিষয়টা, সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে যে মনে করেন একটা প্লেজার ট্রিপ। আমি বারবার বলতেছি, আপনারা, আমি জানি না আপনি নিউ ইয়র্ক ইয়েতে জাতিসংঘ অনুষ্ঠান কভার করছেন কিনা। করছেন দিবু ভাই আপনি? না আমি করিনি, না করিনি। আপনি করেন নাই, তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়তো। কমপ্লিট ফাউল একটা প্রোগ্রাম। যে দেশের, যে দেশের রাষ্ট্রপ্রধান, আমার সরকার আমার প্রধানরা কোনো যাবে। আগ্রহ জন্ম নেয়নি, আমি মোটামুটি জানি না গেলেও, যার জন্য আমার ওইটাতে কোনো আগ্রহ নাই, কারণ ওটা না, আমার মনে আমার হয় না যে আমার আগ্রহ, একটা pleasure প্রতি বছর অনেকে যায় না নাই, না, তার মানে আমার অনেক আগ্রহ ভালো। না থাকলেও আমি আপনাকে বলি, আপনার মনে আছে আপনি যখন ডিআরইউর জেনারেল হুম, সেক্রেটারি, তখন আপনারা একটা লটারি দিয়েছিলেন। লটারিতে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা টিকিটটা আমি পেয়েছিলাম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। ওই ওই টিকিটটা আমি অ্যাভেল করেছি, এবং আমি হুম, আমার পত্রিকার পক্ষ থেকে ওইটা কাভার করতে গিয়েছিলাম আমাদের নিজস্ব পয়সায়। আমি কোনোদিন, এটা বলে রাখি, কিছুক্ষণ আগেও একজন আমাকে কমেন্ট করছে এক জায়গায় যে আমি হুম, শেখ হাসিনার সাথে ভ্রমণ করেছি। না, শেখ হাসিনা, খালেদা জিয়া, কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কারোর সঙ্গে আমি সফরে আগ্রহী না, এবং করিও নাই। এবং কেউ বলতেও পারবে না যে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আনিস আলমগীরকে একটু নিয়ে যাও। না, আমি এটা করব না। আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি সেই প্রতিষ্ঠান আমাকে পাঠাবে, আমি কেন অন্যের ধর্ণা হয়ে যাব। যাই হোক, হুম, তো আমি সেই সুযোগে নিয়ে আমি যখন গিয়েছি, আমি দেখেছি যে বক্তৃতাটা দেওয়া ছাড়া, এই বক্তৃতা যে, যে বক্তৃতা দেওয়া ছাড়া একটা নির্দিষ্ট স্লট থাকে, যে তোমার বক্তৃতা এখন, ওই যে টকশোতে বসার মতো, তুমি অতটা থেকে অতটা, তোমার অতটা থেকে অতটা, হয়তো বাংলাদেশের হুম। টাইম অতটা, ওইখানে গিয়ে বাংলাদেশের লোকজন রেকর্ড করছে, বা ওই বাংলাদেশের লোকজন নিউজ ফিড পাঠাবে। সেই ওইখানে ক্যামেরাও তো ঢোকার সুযোগ নাই, ওই যে ওদেরই হ্যাঁ জাতিসংঘেরই হ্যাঁ। নিয়ন্ত্রিত জায়গা থেকে ফুটেজ পাঠাবে। এই, আর আমাদের লাল্লু পাঞ্জু দুই চারজন যদি টিকিট পায়, তার গ্যালারিতে বসে ওটা দেখবে। ওটা কিন্তু সব দেশের জন্য এত গ্যালারি, এটা কিন্তু সীমিত, হুম, সবগুলারে দিতে পারবে না। এই যে আমি গ্যালারিতে বসে দেখতে হয়েছিল আমাকে ওইটা। হুম, তারপরে হুম। নিচে যারা সুযোগ পায়, সরকারি দলের কয়েকজন, সেখানেও সিট সংখ্যা সীমিত। তো এখন ডক্টর ইউনূস যদি বদান্যতা দেখায়, ডক্টর ইউনূস যদি তার সফর সঙ্গী 3-6 জন যারা নিয়ে গেছে, তাদেরকে যদি বসার সুযোগ দেয়, তারা তাহলে সেখানে বসে দেখতে পারবে। এছাড়া তাদের অন্য কোনো কার্যক্রম নাই। এবং বাইরে সাইড মিটিং যেগুলো আছে, সাইড মিটিং দু একটাতে অংশ নিতে পারে, সেগুলো গুরুত্বপূর্ণ কিছু না। আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয় যেন বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে একটা ইয়ে আছে, ওটাতে যদি কিছু কন্ট্রিবিউশন রাখে বা তারা দেখে। এছাড়া এখানে যাওয়াটা কমপ্লিট বোকামি ছাড়া আর কিছু না। এবং ডক্টর ইউনূস শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে শতাধিক লোককে নিয়ে গেছে, 7 জন উপদেষ্টাকে নিয়ে গেছে, লাল্লু পাঞ্জু সবগুলো নিয়ে গেছে। শতাধিক নাকি? শুধু শতাধিক বাংলা, গেছে? শতাধিক? হ্যাঁ, শতাধিক গেছে? শতাধিক, হ্যাঁ, একশো তাই চার নাকি? জন লিস্টে, ও এবং মাই গড! লিস্টের বাইরেও আছে। তো এরা এরা জাস্ট আনন্দ ভ্রমণে গেছে 10 দিনের জন্য। এই তাহলে তো আনন্দ আস্তে ভ্রমণ আস্তে মানে যাতে মানে বদনাম না শেখ হয়। হাসিনা রেজিমের দিকেই যাচ্ছে।
ওইরকমই তো বহর এই শেখ হাসিনার পদাঙ্ক 100%, শেখ হাসিনা বদনাম করছেন আর শেখ হাসিনাকে অনুসরণ করছেন। শেখ হাসিনা তার বোনরে নিয়ে যাইতো, বোনপুত্রে নিয়ে যাইতো, হুম, ওই নিউ ইয়র্কে থাকা মেয়েরে অন্তর্ভুক্ত করতো, উনিও ওনার দুই মেয়েরে অন্তর্ভুক্ত করছেন। এগুলো কইলে বললে যে এরে গ্রেফতার করো, হ্যাঁ, সত্য কথা কইলে বলছে গ্রেফতার করো। তো এই কালচার তো আমি একই দেখতেছি, অন্য কিছু তো না। যাই হোক, ওনারা গেছে প্লেজার ট্রিপে, ওই সমালোচনা হবে, এদেরকে সঙ্গে রাখছে যে তোমরাও ইয়ে করো, এবং যাদেরকে নিয়ে গেছে তারা তো এয়ারপোর্ট ইয়েতে হোটেল থেকে, নিউ ইয়র্ক পুলিশ যারা আছে তারা তো এদের সিকিউরিটি দিতে পারবে না। তো তোমরা বাংলাদেশের এখানে এখানে ইয়ে করবে ভাই, সারা বিশ্বের নেতারা আসতেছে, তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার আমি তো পারবো না। তোমরা কে, তোমাদেরকে আমার সিকিউরিটি দিতে হবে? আর বাংলাদেশ থেকে একদল সিকিউরিটি নিয়ে যায়, বুঝছেন? ওরাও মানে কি বলবো, খামাখা বেশ। উজিরে খামাখা যায়, কারণ তাদের তো অস্ত্র নাই। তার থেকে ইউনুস যদি বলতেন যে তার থেকে আমি কতগুলো বাউন্সার নিয়ে যাব, আমার চারপাশে কয়েকটা বাউন্সার থাকবে, সেটাও তো একটা লাভ হইতো। এই সিকিউরিটির লোকজন যেগুলো নিয়ে যায়, এগুলো কমপ্লিট মানে টাইম লস, মানে ইউজলেস। আমি দেখছি, আমি দেখেছি তো বাংলাদেশ থেকে যারা যায় এসএসএফ, ইভেন মনে করেন এসএসএফ গেল এবং আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওখানে বক্তৃতা দিচ্ছে, সেই জায়গায়ও তাদের কোনো ভূমিকা নাই। ওইখানে আমেরিকান যে পুলিশ আছে তাদেরই ভূমিকা, তারাই নিয়ন্ত্রণ করে কে কোথায় বসবে আর কোথায় যাবে, কত দূর যাইতে পারবে। তবে আমাদের সিকিউরিটি যেরকম ফুটানি দেখায়, ওইরকম ফুটানি নাই তাদের। তারা কাজটা করে, আমাদের এখানে কাজ করে না, ফুটানি করে। এই তুমি ওইখানে থাকো, 100 গাজ দূরে থাকো, তা না, কাছে আসো কিন্তু যথাযথ জায়গায় তোমার দূরত্ব বজায় রাখো। সেটা আমেরিকান আমেরিকান পুলিশ কিন্তু তাই করে, আমি দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ওরা কিভাবে নিয়ন্ত্রণ করছিল। এটা যদি বাংলাদেশে হয়তো অস্থির করে ফেলতো, আমাদের এইটা রাখো, ওইটা রাখো, মোবাইল ফোন ওইখানে রাখো, জুতা খুলো, বহু হুম। কাণ্ডকীর্ত করতো। ও, এই কারণে তো আমি আমার বারবার তো মনে করি যে একটা সফরের, শেখ হাসিনার একটা সফরের আমি যদি পাইতাম যে কত খরচ হইলো, মানে অনেকবার বলছে আমি তো এই কারণে এইসব খরচ প্রকাশ করতে চায় না, কারণ নিজেরাও তো এই খরচটাই করবে, তাই না? সেটাই তো হলো যে হ্যাঁ, এখানেও তো বিরাট মনে করেন এক একটা হোটেলে, হায়াতে হায়াতে বা পাশে যে হোটেলটাতে থাকে, এক হ্যাঁ। একটা হোটেলের রুম রুম ভাড়া হচ্ছে কমপক্ষে 500 থেকে 1000 ডলার। না না, হ্যাঁ, 500-1000 না, আরো বেশি, আরো বেশি, না, চার পাঁচ সরি, হাজার 5000 ডলারের থেকে, বেশি। হ্যাঁ, হ্যাঁ, 3 থেকে 10,000 ধরে রাখেন ডলার। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। না, হ্যাঁ, এটা আমি তো পাশের খুব একটা হোটেল, মানে আমি লাগলো মানে। আমি একটা হোটেলে ছিলাম, চিপা চিপা একটা হোটেলে ছিলাম পাশে ম্যানহাটনে। সেটাও আমাকে ইউএস স্টেট ডিপার্টমেন্টে দাওয়াতে গেছিলাম আমি, হম সেটাও হম। কয়েক হাজার টাকা ইয়ে ছিল। তো এরা এরা যেগুলোতে আরে থাকে, আমি এবং জ্যাকসন এখন তো হাইটের আরো কোনার মধ্যে সিজন। ছিলাম, একটা $150, মানে একটা ছোট্ট রুম জ্যাকসন হাইটের কোনার মধ্যে, তাও সেটা হ্যাঁ, মোটেল নাম লেখা, মানে $150। আমি তো মানে 8-10 দিন থেকে আমি তো অস্থির বেড়ে চলে আসছি, এবং এখনো ভিসা হুম, পেয়ে মানে যাবো, যে আমি শুধু থাকার চিন্তা করে অস্থির, যে এত খরচ কিভাবে পোষাবো। লাল্লু পাঞ্জি যেতে হয়ে হবে। গেলে আপনার কোনো খরচ লাগতো না। না, আর যখন এটা করিনি কখন, আর হবো না। না, এটা খুব আসলে কষ্ট পাইলাম আর কি। 104 জনে উন্নীত হয়েছে, আমি মনে করছি 20-25 জন হবে হয়তো। দেখ, আমার আসলে ধারণা না না, আজকে বেশি দেখেন, আমি আরেকটা বড় একটা করে আমি ধারণা করতে আজকে পারি। স্ট্যাটাস দিয়েছিলাম, আপনি খেয়াল করছেন না জানি না, যে ফরিদ আলম আপনার সহকর্মী, আমারও এক সময় সহকর্মী, সে শফিক কে জিজ্ঞেস করছে, আমাদের প্রেস সচিবকে, যে আপনারা কয়জন এসেছেন? তো ও বলছে 5 জন। বলছে 5 জন আসার দরকার আছে? আসলে আমাদের সাংবাদিকদেরও যে প্রশ্নটা করা উচিত, এটা তো ডক্টর ইউনূসকে পাচ্ছে না, তাকে জিজ্ঞেস করা উচিত, আপনি কেন 100 বহন, এতজনের বহন নিয়ে এখানে আসছেন, কি কাজে আসছেন? এখন শফিকদের এই প্রশ্ন করার কোনো মানে নেই, কারণ আমি আবার এটুকু দেখতেছি, যেটুকু কাজ সেটা শফিকের টিমই করতেছে। ওইটুকু ওদের ওদের ওই কয়জন কিন্তু ওই কয়জন কিন্তু লাগেও, হম বাকিগুলো হম হচ্ছে হম। বোগাস। রাইট, রাইট। তাহলে এখানে কি কোনো মানে রাজনৈতিক দলের নেতাদের নিল মির্জা ফখরুল ইসলাম আমি মনে করলাম যে কোনো তিনটা দলের যে মধ্যে একটা ঐক্য তৈরি করে যাতে নির্বাচনের আর ঝামেলা না হয়, এটার জন্য গেছে। সেই কাজ কিছু হয়তো হবে না। কোনো বৈঠক, না সেরকম বৈঠক হইতেও পারে। তাদের যে কোনো সফরে গেলে তো হৃদ্যতা বাড়ে, কিন্তু আমরা তো দেখলাম এয়ারপোর্ট থেকেই হৃদ্যতার বাইরে চলে গেছেন, দুইজনে দুই পথে চলে গেছেন, দুই গাড়িতে, তাই না? এবং হম হম হম। একজনকে কিছু কইলো না, আর দুইজনকে ডিম মারলো বা গালাগালি করলো।
তো আরেকজন জামাতের নেতা আলাদা করে চলে গেলেন, তো হৃদ্যতা কোথায়? ওইখানে তো হৃদ্যতা দেখলাম না। এখন রাইট। হোটেলে, যেহেতু হোটেল থেকে বেরোতে পারছে না, হোটেলে বসে বসে যদি কোনো গল্প করে, সেখানে যদি কিছু হয় আর কি। বাট তারা তারা তখন আবার বলবে যে আমরা তো চূড়ান্ত ব্যক্তি না, কারণ হুম আমরা হুম শীর্ষ হুম। নেতা না, শীর্ষ নেতারা রয়ে গেছে। হুম তাছাড়া এই হুম যে হুম হুম। নেগোসিয়েশনের যে পার্ট ছিল, ওনারা কেউ নেগোসিয়েশনের পার্টও ছিলেন না। যে ইয়ে আলী রিয়াজ কমিটির সাথে যে বৈঠকগুলো হচ্ছিল, কোথায় ডিফারেন্সেস, সেই জায়গায় তো ওনারা হুম কেউ নাই। তো কমপ্লিটলি হুম। এটা আমি মনে করবো যে ওই তাহির সাহেব বোধহয় কয়েকদিন গেছিলেন। তো আচ্ছা কমপ্লিটলি আমি মনে করবো যে এটা প্লেজার ট্রিপ, এটা নিয়ে এত হুলস্থুল করার কিছু নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন করি ছোট্ট করে। এই আহ, সংসদ ভবন এলাকার ডেপুটি স্পিকার স্পিকারের দুইটা বাসভবন এক করে ভেঙে ওটা এক করে মানে প্রধানমন্ত্রীর বাসভবন করা হবে, এটা কি খুব যুক্তিসঙ্গত? মানে ওখানে তো সংসদ ভবন এলাকাটা পুরোটা তো একটা নকশার মধ্যে আছে, সবকিছু নির্দিষ্ট, সেখানে একটা প্রধানমন্ত্রীর ওইটা ভাঙবে, তাহলে এটা কেমন হলো? মানে এটা রাজনৈতিক সিদ্ধান্তটা এটা তো এখন হচ্ছে কেন? শুনুন ডিউ ভাই, এটা 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 তো বানানো হয়েছে নকশা বহির্ভূত। ডেপুটি স্পিকার এবং স্পিকারের বাড়িরও কিন্তু নকশা বহির্ভূত। তো আচ্ছা আচ্ছা। এটাকে ভেঙে এখন যেটা করতে যাচ্ছে, সেটাও একটা অগ্রণতা, মানে অগ্রহণযোগ্য। আপনি আজকে, আমি বেঁচে থাকি কিনা জানি না, আপনি লিখে রাখেন এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এই যে যেখানে যে জাতীয় জাদুঘর কি স্মৃতি জাদুঘর বানাচ্ছে না, আওয়ামী হুম হুম লীগ বা অন্য দলের যদি কেউ যদি আবার ক্ষমতায় আসে, প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ আপনি হুম। জাদুঘরের জায়গায় করবেন, আপনি প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন? ওইখানে কি দেখাবেন? ব্রা দেখাবেন যেগুলো দেখাইছিলেন? কি দেখাবেন? ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি, যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল, সেটার জন্য কি হ্যাঁ, আপনি আর কোনো জায়গা পান নাই? ওই ওই জুলাই ওই শেখ হাসিনার বাসভবন যেটা ছিল, বা প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছিল, ওগুলা বাসভবনে আমাদের তো কিছু জাতীয় হয় নাই। জাদুঘরেরই একটা কর্নারকে ওইভাবে সুসজ্জিত করা যেত। বা আপনি জাতীয় জাদুঘরে নেন, আজীবন থাকবে, একটা স্মৃতি ইয়ে থাকবে সেখানে। সেখানে তো কারো অধিকার নাই যে ওখানে কিছু কথা বলার। এখানে আপনি এটাকে কে পাহারা দেবে? যেই সে ওই যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে জনতা, আর আপনার এই আপনি ইয়ে বানাচ্ছেন, যে জাদুঘর বানাচ্ছেন, সেটা ভাঙবে না। এখন বলবে যে আপনি উস্কানি দিচ্ছেন না, উস্কানি দিচ্ছেন না। আমি কিছু করলেই বললেই বলে যে উস্কানি। এগুলো হচ্ছে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যখন আমাদের নেবে রাজনৈতিক নেতারা বা আমাদের হুম। আমলারা, এটা সুদূর প্রসারী চিন্তা করতে হয়। এটার এই উপর তো আক্রোশ সিদ্ধান্তগুলো তো আসবেই। রাজনৈতিক পর্যায়ে হলেই ভালো হতো, এই যে জাদুঘর হোক বা স্পিকার ডেপুটি স্পিকারের বাসভবন ভেঙে হোক, এটা নির্বাচিত সরকার, তারা বুঝবে যে মানে কোথায় তাদের বাসভবন হবে, কোথায় কোনটা হবে, তার অনেক কিছু দিক তারা চিন্তা করতে পারতো। না, লাইভে এটাতে জাদুঘর করাটা তো কমপ্লিট একটা রং ডিসিশন। কারণ আপনি এত বড় একটা অঙ্গন জাদুঘরের জন্য দিতে পারেন না। কারণ আপনি সেখানে এই প্রধানমন্ত্রী, শুধু তো প্রধানমন্ত্রী না, তার স্টাফ, যত স্টাফ আছে সবার বাসভবন ওইখানে। তো এগুলো কেন বানানো হয়েছে? এগুলো কি অপরিকল্পিত ভাবে বানানো হয়েছে? এটা তো পরিকল্পনার মাধ্যমে বানানো হয়েছে। আপনি সেই পরিকল্পনাটাকে নস্যাৎ করে এখানে একটা জাদুঘর বানাচ্ছেন, যে জাদুঘরের উপর মানুষের আক্রোশ রয়ে গেছে। আপনি কি মনে করেন এই জুলাই জুলাই জুলাইয়ের প্রতি সবাই, বাংলাদেশের সবাই একমত? বাংলাদেশের রাইট। স্বাধীনতা যুদ্ধ নিয়েই একমত হতে পারছে না, আর আপনি জুলাই নিয়ে একমত করবেন মানুষকে কিভাবে? বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ, এই দেশ যেটা দিয়ে আপনি স্বাধীন হইলেন, এ দেশ, সেটা নিয়ে ঠিক নাই, আপনি জুলাই নিয়ে ঠিক করবেন, সবাইকে ঐক্যবদ্ধ করবেন। জোর করে তো এগুলো খাওয়ানো যাবে না। আমি জুলাই সমর্থন করেছি, আমি শ্রদ্ধা করব, কিন্তু আরেকজন তো করছে না। তা আপনি তো জোর করে এটা করতে পারবেন না। হম হম হম। সঠিক। তাহলে মানে পুরো সিদ্ধান্তটা আমার মনে হয় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ছেড়ে দিলে ভালো হতো। এই যে বাসভবন, প্রধানমন্ত্রীর, আগামী সরকারের প্রধানমন্ত্রীর, তার মন্ত্রীদের গাড়ি, বাড়ি, এগুলি সবগুলি তো রাজনৈতিক সরকারই এসেই ঠিক করতে পারতো, তাই না? আর যে কদিন রাজনৈতিক সরকার এই প্রধানমন্ত্রীর বাড়ি পাবে না, ইউনূস সাহেব যেখানে আছেন সেখানে থাকবে, অসুবিধা কি? সেখানে থাকতো। সেটা তো হম। মন্ত্রী পাড়া। রাইট। ঠিক আছে আনিস আলমগীর, আমরা কয়েকটা বিষয় জানলাম। দর্শক